ফিজিক্যাল এক্সারসাইজগুলো দেখা যায়, মাইন্ডের প্র্যাকটিসটা দেখা যায় না। তফাৎটা শুধু এখানে। জিনিসটা আমি যেহেতু কখনো এক্সপেরিয়েন্স করিনি, তাহলে একটু দেখে জেনে বুঝে করলে ভালো হতো। যেই জায়গাটাতে আপনি আছেন আজকে, অনেকের কাছে এটা কিন্তু স্বপ্ন যে আমি এরকম একটা জায়গায় যাব। আবার আপনি বিগার কোনো ড্রিম দেখছেন। আপনি জেনে অবাক হবেন, আপনি তো দুজনের কথা বলেছেন। গত বছর 101 স্টুডেন্টস সুইসাইড করেছে। এখন গোল নাই, প্রোগ্রেস নাই, ডিপ্রেশন আছে। ডিপ্রেসড স্টুডেন্ট না, ডিপ্রেসড একটা সোল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মাইন্ড ট্রেনার এবং অথর সাবিত রায়হান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। ভাইয়া, মাইন্ড ট্রেনিং জিনিসটা আসলে কি? এই টার্মটা আমাদের অনেকের কাছেই নতুন। আপনি ফিটনেস ট্রেনিং অবশ্যই জানেন যে লাইক ফিজিক্যাল এক্সারসাইজ করলে যেমন আমরা ফিজিক্যালি ফিট থাকি, মাইন্ডের কিছু এক্সারসাইজ থাকে যেগুলো করলে আমরা মেন্টালি স্ট্রং ফিল করি। কাইন্ড অফ সেম থিং। লাইক আপনি যদি ডাম্বেল টানেন তাহলে হচ্ছে আপনার বাইসেপ ট্রাইসেপ স্ট্রং হবে। আপনি যদি কিছু সময় মাইন্ডের প্র্যাকটিস করেন তাহলে আপনার থট প্রসেস স্ট্রং হবে, আপনার ফোকাস বাড়বে, আপনার মেন্টাল স্ট্রেংথ বাড়বে। লাইক ফিজিক্যাল এক্সারসাইজগুলো দেখা যায়, মাইন্ডের প্র্যাকটিসটা দেখা যায় না। তফাৎটা শুধু এখানে। বাকি দুইটাই স্ট্রেংথ বাড়ায়, দুটাই আপনার অ্যাবিলিটি ক্যাপাসিটি বাড়ায়। ফিজিক্যাল ট্রেনিংয়ে যেমন হচ্ছে আমার মাসকুলার সিস্টেমকে একটা স্ট্রেস দেওয়ার ব্যাপার আছে, তারপর আবার একটা রিকভারির ব্যাপার আছে, বিল্ড আপের ব্যাপার আছে। এখানেও কি এরকম কোনো স্টেপ ইন? একদম একই রকম। লাইক একটি কথা আছে, দ্য ডেজ দ্যাট ব্রেক ইউ আর দ্য ডেজ দ্যাট মেক ইউ। সো যেই দিনগুলোতে আপনি কষ্টে থাকেন, আপনি চড়াই উতরাই পাড়ি দেন, ওই সময়গুলোতেই কিন্তু আপনার মাইন্ডে স্ট্রং রেফারেন্স ক্রিয়েট হয়। পরবর্তীতে সেম সিচুয়েশন আপনার ইজি মনে হয় যে আগে তো এগুলো পার করে এসছি। দ্যাট মিনস ওই যে কখনো ধাক্কা লেগে শেখা, কখনো হোঁচট খেয়ে শেখা, কখনো বিজ্ঞ কারোর কাছ থেকে শেখা, কখনো প্র্যাকটিস করে উন্নতি করা। আবার রিকভারির জন্য টাইম দরকার, যেমন মাইন্ড ভ্যারিয়েশন চায়, রিফ্রেশমেন্টের জন্য কিছু স্পেস চায়। সো ফিজিক্যাল এটাকে বলা হয় মাইন্ড অ্যান্ড বডি ওয়ার্ক টুগেদার। আপনি যেদিন ফিজিক্যালি দুর্বল ফিল করেন সেদিন কিন্তু মন খারাপ থাকে। হ্যাঁ। আবার যেদিন মেন্টালি আপনি ভালো ফিল করছেন না সেদিন শরীর উঠতে চায় না। সো দুটো একসাথেই কাজ করে, একই রকম, কাইন্ড অফ সেম থিং, শুধু একটা ফিজিক্যাল আর একটা থট যেটা দেখা যায়। এখানে মানে একটা জিনিস মাথায় আসে যে ফিজিক্যালি তো হচ্ছে ডায়াগনোসিসটা মনে হয় একটু ইজিয়ার। যেমন আমি যদি বলি যে আমার ওরকম বাইসেপ ট্রাইসেপ দেখা যাচ্ছে না, সো সিগনিফিকেন্টলি আমি হচ্ছে যারটা এরকম বড় মাস্কুলার দেখা যাচ্ছে তার চেয়ে উইকার। বাট মাইন্ডের ক্ষেত্রে এই জিনিসটার ডায়াগনোসিস কিভাবে হয়, যে কোন কোন দিকে উইকনেস আছে বা কোন কোন দিক নিয়ে কাজ করতে হবে? ধরুন একটি সিচুয়েশন যেখানে সেম সিচুয়েশনে আমি রেগে গেলাম, আমি স্ট্রেসড হয়ে গেলাম, আমি বাস্ট আউট করলাম, আর আপনি কুল মাইন্ডেড হয়ে সিচুয়েশনটা হ্যান্ডেল করলেন। সিচুয়েশন সেম কিন্তু রিয়াকশানটা ডিফারেন্ট। এটা দেখলেই বোঝা যায় কার মাইন্ডের কী অবস্থা। সো একটি কথা আছে যে আপনার ওয়ার্ডস এবং আপনার অ্যাকশনস হচ্ছে ডিরেক্ট ম্যাপ টুয়ার্ডস ইয়োর মাইন্ড। যেটা বলছেন এবং যেটা করছেন এটা দেখলেই বোঝা যাবে মাইন্ডের ভেতরে ঘটছে কি। এখানে কি ওরকম কোনো মানে মেট্রিক্স বা ক্রাইটেরিয়া আছে যেটা দিয়ে হচ্ছে একটা মানুষের এখনকার মেন্টাল কন্ডিশন এবং ট্রেনিংয়ের পরের মেন্টাল কন্ডিশন এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায় বা ইমপ্রুভমেন্টের স্কোপগুলো ভিজিবল বানানো যায়? অফকোর্স এটাকে স্কোর বোর্ড বলা হয়। এটা বিভিন্নভাবে কর্পোরেট ট্রেনিংয়েও থাকে, যে আপনি যেমন আপনার ফিজিক্যাল ফিটনেস অথবা আপনার ওয়েট, লাইক আপনি ওয়েট বাড়াবেন বা কমাবেন, এটাকে তো আপনি মেজার করেন, হ্যাঁ, তাই না? একটা কথা আছে যে হোয়াট ক্যানট বি মেজার্ড ক্যানট বি ইমপ্রুভড। মেজার করতে জানতে হবে। এখন মাইন্ডের জায়গাতেও আসলে মেজারমেন্ট ইম্পর্টেন্ট, যে আমি লাইক পিস অফ মাইন্ড, এই ক্ষেত্রে
নিজেকে আউট অফ 10 কত দিতে পারি, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এখানে নিজেকে আউট অফ 10 কত দিতে পারি, আমার ক্রিটিক্যাল সিচুয়েশনে নিজেকে ঠান্ডা রেখে ওই সিচুয়েশন থেকে সলিউশন বের করে আনার যে অ্যাবিলিটি, এখানে নিজেকে কত দিতে পারি, এই সব মাইন্ডের বিষয়। তো এখন যদি আজকে 3-তে থাকে, দেন প্র্যাকটিস করার পর আপনি দেখলেন নিজেকে 6 দিতে পারছেন, দ্যাট মিনস ইউ আর ইমপ্রুভিং। সো এইভাবে মেজারমেন্টটা ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এভাবেই আসলে কাজ করা হয়। সো প্রথমে আমাদের দেখতে হয় যে একজন ব্যক্তি ইন্ডিভিজুয়ালি মেন্টালি কোন অবস্থায় আছেন, কোন কোন জায়গাগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, কতদিনের মধ্যে তাকে পেইন থেকে বের করে প্লেজারের দিকে নেওয়া যাবে, এই হচ্ছে কাজের ধরন। আমি ভাই আপনার একটা ভিডিও দেখেছি যেখানে হচ্ছে আমাদের ক্রিকেটার তাসকিন, উনি হচ্ছে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। জি। তো নর্মালি তো হচ্ছে মানুষ হয়তো এটা নিজে নিজে হয়তো অ্যাচিভ করতে পারবে না, বা জিনিসটা খুব ডিফিকাল্ট। সো এইখানে হচ্ছে মাইন্ডের ভূমিকা কতটুকু এরকম একটা ফিট অ্যাচিভ করতে গিয়ে, অ্যান্ড ফিজিক্যালিটির ভূমিকা কতটুকু, নাকি হচ্ছে এখানে ব্লেন্ডিংটাও দরকার? এখানে অলমোস্ট পুরোটাই মাইন্ডের বিষয়। ফিজিক্যালি মানে ফিজিক্যাল বিষয়টাতে জাস্ট জানতে হয় যে স্কিন প্রবলেম আছে কিনা, কারো অল্প হিটে স্কিন পুড়ে যায়, ঠোসা পড়ে যায়, এই জিনিসটা যদি জানা থাকে, বাকি পুরো প্র্যাকটিসটাই আসলে একটা রেফারেন্স ক্রিয়েট করার জন্য মাইন্ডে। যে লাইক আমি আপনাকে যদি এখন কোশ্চেন করি যে টুডে আই ওয়ান্ট টু ওয়াক অন ফায়ার, ডু ইউ ওয়ান্ট টু ওয়াক উইথ মি, ইয়েস অর নো, আপনার মাইন্ড কি বলছে এটা বলুন। যেমন আমার কাছে মনে হবে যে জিনিসটা আমি যেহেতু কখনো এক্সপিরিয়েন্স করিনি, তাহলে একটু দেখে জেনে বুঝে করলে ভালো হতো। যেমন কয়লার কথা মাথায় আসলে আমার মনে পড়ে যে বারবিকিউ করার সময় যখন হচ্ছে মিটটা দিতে হয়, তখন তো হচ্ছে হাতটাও কয়লার কাছে যায়, এবং সেটা কিন্তু খুব একটা সুখকর এক্সপিরিয়েন্স না। কাজে হয়তো আমি একটু স্কেপটিক্যাল হব যে আমি কি আসলেই হচ্ছে এর উপরে পা দিয়ে চলতে পারবো কিনা। তাহলে এই দ্বিধাটা আছে, তাই না? বাট আমি যেটা বলতে চাই যে আপনি ফিজিক্যালি ফিট আছেন কয়লার উপর হাঁটার জন্য, মেন্টালি ওই ফিটনেসটা, এটাই হচ্ছে বিষয়। এখন আফটার ওয়াকিং অন কোল, আপনার কি মনে হবে না যে ছোট্ট একটা চ্যালেঞ্জ সামনে এসছে, আপনার মনে হবে না যে আরে কয়লার উপরে হেঁটেছে এটা কি? এই হচ্ছে একটা রেফারেন্স। তবে আমি যেহেতু আপনি কোশ্চেন করেছেন, এই জন্য বিষয়টি এসছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মে এই ফায়ার ওয়াকের কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটিস থাকে, রিচুয়ালস থাকে। অফকোর্স আমি ক্লিয়ার করতে চাই যে আমাদের প্র্যাকটিসটা শুধুমাত্র মাইন্ডের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য, অ্যান্ড ইটস জাস্ট আ প্র্যাকটিস, নাথিং মোর। আর যেই জিনিসটা ভাইয়া বললেন যে ইভেন হয়তো আমিও ফিজিক্যালি ফিট যে কয়লার উপরে হাঁটার জন্য, তো মাইন্ড ট্রেনিংয়ের জন্য এরকম কি কোনো রিকোয়ারমেন্ট আছে যে এরকম হলে মাইন্ড ট্রেনিংটা তার জন্য কাজে দিবে, বা এরকম মেন্টালিটি বা পার্সোনালিটি ট্রেট হলে তার জন্য হয়তো অতটা কাজে দিবে না, এরকমভাবে কি চিন্তা করা যায়? একটু আগেই সোহাগ ভাইয়ের সাথে কথা হচ্ছিল এই সেম বিষয়টাতে, যে একজন মানুষ যেই পর্যায়ে আছে, যেখানেই থাকুক, সেখান থেকে 10x গ্রোথ পসিবল। এখন লাইক আপনি আপনার যেই জায়গাটাতে আপনি আছেন আজকে, অনেকের কাছে এটা কিন্তু স্বপ্ন যে আমি এরকম একটা জায়গায় যাব। আবার আপনি বিগার কোনো ড্রিম দেখছেন, যেখানে আপনি পৌঁছবেন সেখানে গিয়ে আবার 10x গ্রোথের জায়গা আছে। রাইট। সো অলওয়েজ হচ্ছে ইটস আ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট process, like there's always a floor to improve yourself. So আমি যেটা বলবো যে কারোর জন্য এটা কাজে আসবে, কারোর জন্য আসবে না, বিষয়টা একদমই এমন না। প্রত্যেকের জন্য কাজে আসবে। লাইক আপনি যদি হেলদি হ্যাবিট করেন, প্রপার স্লিপ, প্রপার ডায়েট, প্রপার কনভারসেশন, পজিটিভ থট, এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, রেজাল্ট তো অবশ্যই পাবেন, তাই না? আপনি নেগেটিভিটি অ্যাভয়েড করছেন, পজিটিভটা প্র্যাকটিস করছেন, রেজাল্ট প্র্যাকটিসের সাথে সাথে আসবেই। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যেটা চেষ্টা করে আল্লাহ তাকে সেটা দেন, এটা আল্লাহর ওয়াদা, তাই না? সো মাইন্ড ট্রেনিং বিষয়টা এমন যে যেই পর্যায় থেকে প্র্যাকটিস শুরু করবে, সেখান থেকে তার 10x গ্রোথ হবে ইনশাআল্লাহ, অ্যান্ড দ্যাটস নো ডাউট, ইটস আ মাস্ট ইনশাআল্লাহ। আর আরেকটা রিলেটেড কোশ্চেন চলেই আসে, সেটা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিংয়ের বেলায় আমরা যেটা দেখি যে আমি যদি এখন ট্রেন আপ করি, আমার স্ট্রেংথ বাড়বে, স্ট্যামিনা বাড়বে, আমি বেটার পারফর্ম করতে পারবো ফিজিক্যালি। বাট আমি যদি ওই প্র্যাকটিসটা ধরে না রাখি,
কিছুদিনই আবার আমার মাসেল ডিটেরিয়েট করবে। সো আমার ওই পরিমাণ স্ট্রেংথ কিংবা স্ট্যামিনা কিন্তু থাকবে না। সো মাইন্ড ট্রেনিংয়ের ব্যাপারেও এরকমভাবে জিনিসটাকে মেনটেন করতেই হবে, নাকি কিছু কিছু জিনিস স্টিল একবার ট্রেইনড আপ হয়ে গেলে থেকে যাবে? লাইক হচ্ছে আমি ছোটবেলায় সাইকেল চালানো শিখেছিলাম, মাঝখানে আর কখনো চালানো হয়নি, আমি কিন্তু এখনও সাইকেল চালাতে পারি। আচ্ছা, সুন্দর একটি কোশ্চেন। দেখুন, আপনি আপনি ছোটোবেলা যখন সাইকেল চালাতেন, এখনও পারেন, কিন্তু ছোটোবেলার মতোই কি পারেন? তা হয়তো না, একটু হয়তো চেঞ্জ হয়েছে। কী কারণ? মাঝখানে অনেকদিন প্র্যাকটিস নেই, চালানোর জন্য যে জিনিসগুলো মাথায় রাখা লাগে বা সাবকনশিয়াস মাইন্ডে যে জিনিসগুলো কাজ করে সেগুলো হয়তো চেঞ্জ হয়েছে। এবং আপনি যদি সাইকেলের পরে বাইক চালানো শুরু করেন, সাইকেলে আপনি হাতে ব্রেক চাপতেন, বাইকে হচ্ছে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে পায়ে আপনি ব্রেক চাপেন। এখন এই যে ডিফারেন্ট হ্যাবিটে চলে গেলেন, এরপরে হঠাৎ সাইকেল চালাতে গেলে আপনি কিন্তু পায়ে ব্রেক খুঁজবেন যে কোথায় যেন হাতে যাবে না, বিকজ মানুষের এটা হচ্ছে প্যাটার্ন তৈরি হয়ে যায়, কেমন? সো আচ্ছা, আপনার কোশ্চেন যেটা ছিল, আমি টু দ্য পয়েন্ট বলি। অফকোর্স এটা কন্টিনিউয়াস প্রসেস। লাইক আমি যদি আনহেলদি ফুড খেতে থাকি তাহলে যেমন আমার হেলথ নষ্ট হবে। আমি যদি আনহেলদি কনভারসেশনে নিজেকে ইনভলভ করি তাহলে আমার মাইন্ড নষ্ট হবে। আমি যদি একটা লাইক ডার্টি জায়গায় পা রাখি, আমার পা যেমন নোংরা হবে। আমি যদি একটা নেগেটিভ কনভারসেশনে নিজেকে ইনভলভ করি, আমার মাইন্ড এরকম নোংরা হবে। সো it's all about taking care of your mind and body. লাইক আমি এভাবে বলি যে আপনি যদি আপনার মাইন্ডকে একটা প্যালেস হিসেবে দেখেন, মেটাফর একটা প্যালেস হিসেবে দেখেন, যে পুরো প্যালেসটা সুন্দর সাজানো গুছালো, একদম লাইক হীরা জহরত দিয়ে সাজানো। তো একদম প্যালেসের মাঝখানে যদি একটা ডাস্টবিন থাকে এবং ডাস্টবিনটা মুখটা খোলা, ময়লাগুলো শুধু ডাস্টবিনে আশেপাশেও পড়ে আছে, আপনি কি চাইবেন আপনার প্যালেসে এমন একটা ডাস্টবিন একদম মাঝখানে থাকুক, চতুর্দিক থেকে দেখা যায়? একদমই না। সো আপনি আপনার বাসায় কে ঢুকবে না এটা ডিসিশন নিচ্ছেন, আপনার প্যালেসে কি থাকবে না ডিসিশন নিচ্ছেন। একইভাবে আপনি কি ডিসিশন নিচ্ছেন যে আপনার মাইন্ডে কি ঢুকবে না, কোন কনভারসেশন আপনি শুনবেন না, কোথায় আপনি যাবেন না। সো এই বিষয়টা অনেক অনেক ইম্পর্টেন্ট যে আপনি আপনার মাইন্ডটাকে কিভাবে টেক কেয়ার করছেন। যদি একদম স্পেসিফিক্যালি জানতে চাই যে মাইন্ড ট্রেনিংয়ের আমার ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিটগুলো কী কী হতে পারে আর স্পিরিচুয়াল বেনিফিট কী হতে পারে? দেখুন, মাইন্ড ট্রেনিংটা আপনি যেভাবেই ব্যাখ্যা করেন এটা স্পিরিচুয়াল প্র্যাকটিস আসলে। এখন আপনি কানেক্ট করছেন কিসের সাথে, এইটা হচ্ছে আপনার আলটিমেট রেজাল্টের উপরে প্রভাব ফেলবে। লাইক আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করে যদি নেচারের সাথে কানেক্টেড হন তাহলে আপনার একরকম লাইফ হবে। আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করে যদি আপনার ক্রিয়েটরের সাথে কানেক্টেড হন তাহলে আপনার লাইফ, আপনার অ্যাকশন, আপনার রেজাল্ট একরকম হবে। সো একটু পার্ডন, কোশ্চেনটা আরেকবার। মানে যদি হচ্ছে কেউ আলাদা করতে চায় যে ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিটগুলো কী কী? ওকে, ম্যাটেরিয়ালিস্টিক বেনিফিট ধরুন আপনার যেই রেজাল্ট আপনি 6 ঘন্টায় অর্জন করতে পারেন সেখানে হয়তো আপনি 3 ঘন্টায় সেটা পারবেন, হয়তো 2 ঘন্টায় পারবেন, বিকজ আপনার মধ্যে মোর পটেনশিয়ালস অ্যান্ড প্রোডাক্টিভিটি আছে যেটা আমরা বের করে আনছি না। স্পিরিচুয়াল বেনিফিট যদি বলেন তাহলে আসলে এটা খুব সিম্পল, এটা বোঝাটা খুব ইজি যে আপনি স্পিরিচুয়ালি যদি আপনি সর্টেড না হন তাহলে সবসময় রেস্টলেস থাকবে। লাইক যদি 8 ঘন্টা ঘুমালেন, ঘুম থেকে উঠে দেখেন এখনও টায়ার্ডই লাগছে, এখনও মনে হয় ঘুম পুরো হয়নি, এখনও মনে হয় যে আরে মানে উঠতে ইচ্ছে করছে না, অফিসে যেতে ইচ্ছে করছে না, বিকজ এখনও মাইন্ড রেস্টলেস, সে অ্যাংজাইটিটা ধরে রেখেছে। ঘুমের মধ্যেও সাবকনশিয়াস মাইন্ড চলেছে, বাঘ দেখেছে, ভয় পেয়েছে, মনে হচ্ছে ছাদ থেকে পড়ে যাচ্ছে এমন লেগেছে। কিন্তু আপনি যখন স্পিরিচুয়ালি সর্টেড হবেন, আপনার কুল মাইন্ড হবে, প্র্যাকটিস থাকবে, তখন হয়তো 2 ঘন্টা ঘুমেও আপনি ফ্রেশ, উঠে আবার কাজ করছেন, একদম চাঙ্গা ফিল করছেন। সো ম্যাটেরিয়ালিস্টিক লাইফে হচ্ছে আপনার মোর প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আমাদের প্রোডাক্টিভিটি বেড়ে যায়, আর
স্পিরিচুয়াল ক্ষেত্রে হচ্ছে আমাদের শান্তিটা বেড়ে যায়, আমাদের হচ্ছে পিস অফ মাইন্ড বেড়ে যায়, এক শান্তির ঘুম, সুখের একটা জীবন। এটার জন্য অফকোর্স মাইন্ড ট্রেনিং বলুন বা স্পিরিচুয়াল প্র্যাকটিস বলুন বা রিলিজিয়াস প্র্যাকটিস বলুন, এটা তো আত্মিক প্রশান্তির জন্যে। আমি যদি আরও বলি, আল্লাহ বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তর প্রশান্তি পায় আল্লাহর স্মরণে। সো এই প্র্যাকটিসের বিকল্প নেই আসলে। সুখে থাকতে চাইলে মাইন্ড প্র্যাকটিস, স্পিরিচুয়াল প্র্যাকটিস ইজ এ মাস্ট। ভাই এটার সাথে খুব রিলেটেড একটা কোশ্চেন আছে, মানে ইদানিংকালে যেটা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন খুবই ফ্রাস্ট্রেটেড এবং খুবই রেস্টলেস। আমি এখানে দুটো বিষয় শেয়ার করতে চাই। একটি হচ্ছে, আপনি জেনে অবাক হবেন, আপনি তো দুজনের কথা বলেছেন, গত বছর 101 স্টুডেন্টস সুইসাইড করেছে, যাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 18 থেকে 26। এবং দ্বিতীয় যে বিষয়টি আমি শেয়ার করতে চাই, আপনি যে কোনো স্টুডেন্টকে চোখের দিকে তাকিয়ে এই কোশ্চেনটাই করবেন যে তুমি বা আপনি এক্স্যাক্টলি কী চাও অথবা কী চান লাইফে। এই কোশ্চেনটা করার সময় চোখে তাকিয়ে থাকতে হবে। অ্যান্সার দেওয়ার আগেই আপনি দেখবেন তার চোখ হয়তো ডানে বা বামে উপরে উঠে যাবে। ইট মিনস এখনও ব্লারি, এখনও ক্লিয়ার না। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে লেস দেন 3% মানুষ জানে যে এক্স্যাক্টলি কী চায়। এখন নির্দিষ্ট গোল না থাকলে প্রোগ্রেস কম হয়। মানুষের মাইন্ডে 6টা বেসিক নিডস আছে ভালো ফিল করার জন্য, তার মধ্যে একটা হচ্ছে প্রোগ্রেস। এখন গোল নাই, প্রোগ্রেস নাই, ডিপ্রেশন আছে। ডিপ্রেসড স্টুডেন্ট না, ডিপ্রেসড একটা সোল, একটা আত্মা যে অস্থির, সে স্থির হতে চায়, শান্তি চায়, কিন্তু পাচ্ছে না। তার কাছে মনে হয় বোধহয় মরে গেলে শান্তি, এই কষ্ট আর ভাল লাগছে না। এই হচ্ছে আসলে স্টেপগুলো চলে। এখন মাইন্ড ট্রেনিংয়ের জায়গা থেকে আমি যদি বলি যে ডিপ্রেসড স্টুডেন্টের কথা আমি শুধু বলছি না, আমি একদম পুরো ইয়াং জেনারেশনের কথা বলছি। যে ক্লিয়ার একটা পিকচার যদি সামনে না থাকে যে এক্স্যাক্টলি আমার আইডেন্টিটি কী, আমার পরিচয় কী, আমি কী চাই, আমি কোন দিকে যাচ্ছি, কী করছি, যাব কোথায়, যেখানে যাব সেখানে গেলে আমি কে হব, আসলে আমার পরিচয়টা কী হবে, এটা যতক্ষণ ক্লিয়ার না হবে, someone could be like a pilot flying a plane not knowing where to land. সো জানতে হবে যে আমি ল্যান্ড কোথায় করব, আদারওয়াইজ শুধু ড্রিফটিং অ্যারাউন্ড হবে, যে ঘুরছি জানি না কোথায় যাচ্ছি, এক সময় তেল ফুরিয়ে যাবে, প্লেন ক্র্যাশ করবে। তো এটাই ঘটছে আসলে। আর কোনো অ্যাডভাইসের জায়গা না, জাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি ডিপ্রেশনের অনেক বড় একটা কারণ হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন কেন, সেটা আমি যদি 1-2 সেন্টেন্সে বলি, সেটি হচ্ছে মাইন্ড একটা ক্লিয়ার পিকচার চায় যেটা স্টেবল, এক জায়গায় আছে, যে আমি এটা চাই। কিন্তু মোবাইল ফোনে আমরা কি করছি, স্থির কোনো পিকচারে নাই, আমরা স্ক্রল করছি। কিন্তু মানে আপনি একটু ভেবে দেখুন যে আমরা চাই একটা পিকচার আমার মাইন্ডে সেট হোক, এইদিকে আমি আগাই, কিন্তু মাইন্ডকে প্র্যাকটিস করাচ্ছি একটা পিকচারে স্থির না হওয়ার জন্য। ইনফিনিট স্লট মেশিন, তাই না? এবং সারা রাত চলে যাচ্ছে, সারা দিন চলে যাচ্ছে, অ্যান্ড স্টাক হয়ে যাচ্ছে। ইটস আ ডিপ হিপনোসিস অ্যাকচুয়ালি। অ্যান্ড এই প্রোগ্রামগুলো সাজানো হয় এইভাবে যে একজন গ্রাহক বা একজন ইউজার যেন হিপনোটাইজড হয়ে যায়। মানে অ্যাপগুলোর তো একদম ডেডিকেটেড অ্যাটেনশন ইঞ্জিনিয়াররাই থাকে যে কিভাবে স্ক্রিপ্টেড থাকে, এর পেছনে কালার, এর পেছনে আপনি একটা স্ক্রল করে দেখবেন নিচের অংশটা, নিচের পোস্টের অংশ একটুখানি বের হয়ে আসে, যেন আপনার আগ্রহ চলতে থাকে যে এইটা কি দেখি, পরেরটা কি, আরেকটু ডোপামিন হিট পাবেন, আরেকটু ডোপামিন হিট পাবেন। এখন যখন কর্টিসল কারো রিলিজ হচ্ছে, সে ডোপামিন জানে কোথায় আছে। এখন আপনি 1 ঘন্টা জগিং করে যে ডোপামিন রিলিজ হবে, আপনি কিন্তু 2 মিনিট 3 মিনিট গেম খেলে অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করে এর চেয়ে বেশি ডোপামিন রিলিজ হচ্ছে। সো মাইন্ড তো যেখানে বেশি পাচ্ছে, তাড়াতাড়ি পাচ্ছে, সেখানেই আটকে যাবে কুইক গেইনের জন্য। এক্স্যাক্টলি। এবং এই জন্যে আসলে এখান থেকে বের হওয়াটা অনেক জরুরি। লাইক ইফ ইউ কন্ট্রোল ইউর মোবাইল ফোন, ইউ আর স্ট্রং পারসন। ইফ ইউর ফোন কন্ট্রোলস ইউ, দেন ইউ আর আ স্লেভ। আমি ইউ মিনস নট ইউ, আমরা আর কি আমাদের কথা বলছি। মানে এটা এখন শুধু যে ইয়াঙ্গার জেনারেশনের প্রবলেম তা না, ছোট বড় সবার মধ্যেই হচ্ছে এই প্রবলেমটা অনেক প্রকট।
এবং অ্যাটেনশন স্প্যান সবার দিনকে দিন দেখা যাচ্ছে যে আরও কমে যাচ্ছে। যদি হচ্ছে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিউ অ্যানালাইসিস করেন যে একটা মানুষ কতক্ষণ ধরে ভিডিওগুলো দেখে, এই টাইমটা হচ্ছে কয়েক বছর আগে যেরকম ছিল যে হ্যাঁ মানুষ 5 মিনিট 10 মিনিটের ভিডিও যতটুকু দেখতো, এখন ডে বাই ডে সেটা আরও ছোট হয়ে আসছে, আরও ছোট হয়ে আসছে। এমনকি মানুষ 30 সেকেন্ডের জিনিস হলে আরও বেশি পছন্দ করছে এখন, মানে লেস দেন আ মিনিট। এই টাইমটুকুও আমাদের হচ্ছে এখন একটা সিঙ্গেল বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা নেই, কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। বিশেষ করে স্টুডেন্টদের জন্য যেটা বেশি জরুরি, যে আমরা যখন নতুন কিছু লার্ন করব, ওই জিনিসটা লার্ন করার জন্য তো ওইটা নিয়ে তাকে চিন্তা করতে হবে, তাকে তার লিমিটটা জানতে হবে যে আমি এতটুকু জানি, এটা আমার ফাইনাল ফ্রন্টিয়ার, এরপরে আমাকে হয়তো আরেকটু সামনে অ্যাডভান্সড হতে হবে। এই যে তলিয়ে ভাবার যে প্র্যাকটিসটা, এটা অনেকে ভুলে যাচ্ছে। সবাই চাচ্ছে যে সব কিছু যাতে তাদেরকে স্পুন ফিড করা হোক, বেশিরভাগ মানুষ এটাই চাচ্ছে। তাতে এই যে ভাবার প্র্যাকটিসটা যে আস্তে আস্তে মরে যাচ্ছে, বা চিন্তা করার প্র্যাকটিসটা যে মরে যাচ্ছে, সবাই যে আমরা মিডিয়া কনজিউম করতে ব্যস্ত হয়ে পড়ছি রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট ইট, এইটা হচ্ছে বিশাল একটা ক্রাইসিস তৈরি করছে। যেমন অ্যাটেনশন কমে যাওয়ার কারণে কেউ ফোকাস রাখতে পারছে না একটা জায়গায়। তো স্টুডেন্টদের সাথে কথা বললে ম্যাক্সিমামের হচ্ছে এই প্রবলেমটা, যে বেশিক্ষণ তো ফোকাস রাখতে পারি না, মনোযোগ রাখতে পারি না। এরকম কোনো অ্যাকশনেবল মানে টিপস কি দেয়া যায় আজকে আমাদের অডিয়েন্সের জন্য, যেটা থেকে ওরা বুঝতে পারবে যে ওর আসলে অ্যাটেনশন স্প্যানটা কীরকম বা ফোকাসের লেভেলটা কীরকম? আসলে ইন জেনারেল বলাটা ডিফিকাল্ট আসলে, তো মানে অনেক না, মানুষের ইজি। আচ্ছা বলে দেয়া ইজি, বাকি এটা কাজ করবে কিনা এটা হচ্ছে কোশ্চেন, ওইটা ডিফিকাল্ট। এটা ডিফিকাল্ট, জি। সো তারপরেও আমি যদি বলি যে, যেমন যদি কারো ফোকাসটা প্রবলেমের উপরে থাকে, যে আমি ফোকাস রাখতে পারছি না, আমি আমার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছি না, আমি মনে রাখতে পারছি না, এগুলো বা আমি মুখস্থ করতে পারছি না, পুরো ফোকাসটা যাচ্ছে প্রবলেমের উপরে, তাহলে এই প্রবলেমের ফিলিংটা বাড়তে থাকবে, ওইটাকে ফিডব্যাক করবে, এটাকেই ফিডব্যাক করবে। একটা কথা আছে, ওয়ার ফোকাস গোজ এনার্জি ফ্লোজ, তো ওইটাই বাড়তে থাকবে। তো স্টুডেন্ট সে আসলে সলিউশনের উপরে ফোকাস রাখবে, যে আচ্ছা যা করেছি, যা ঘটেছে, এখন যে অবস্থায় আছি মেনে নিলাম, কি করলে আমি ইমপ্রুভ করতে পারি। এখন কেউ যদি প্রথমেই টার্গেট নেয় যে আমি আজকে 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ব, তো এইটা ইটস আ রং আইডিয়া। আচ্ছা, কেন? যে সে তো 1 মিনিট ফোকাস রাখতে পারছে না। সো 1 ঘন্টা টার্গেট নেওয়া মিনস ব্রেনের উপরে একটা বোঝা চাপিয়ে দেয়া। তো কী করতে হবে, যে ঠিক আছে আমি 1 মিনিট পারছি না, 50 সেকেন্ড বসি আমি। 50 সেকেন্ড যখন হবে, সে নিজেকে রিইনফোর্স করবে যে সাবাস হচ্ছে তো, দেন সে 10 সেকেন্ডস বাড়াবে, দেন আবার 10 সেকেন্ডস বাড়াবে। এইভাবে 2-4-5 দিন যেতে যেতে তার লাইক আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা এইভাবে বাড়তে থাকবে। সো স্টুডেন্টসদের জন্য যেটা বলবো যে যদি প্রথমে বড় টার্গেট নেওয়া হয়, তাহলে অনেক স্টুডেন্টই এমন করে যে আজকে আমি মোটিভেটেড, আজকে আমি পড়বো, বসে গেলাম, অনেক টার্গেট একদম বই পুস্তক নিয়ে বসা হয়, পরের দিন আর টেবিলে তাকে পাওয়া যায় না, বিকজ প্রথম দিন টার্গেটটা বড় হয়ে গেছে। এবং এত টার্গেট কিছুক্ষণ যাওয়ার পরেই, যেটা আপনি বলছিলেন ডোপামিন, এর অপোজিট যেটা কর্টিসল, এটা তার রিলিজ হওয়া শুরু হয়, যে স্ট্রেস বাড়তে শুরু করে, দেন সেই পড়ার টেবিল থেকে দূরে সরে যায়। যদি সে ডোপামিনেই থাকতো যে ঠিক আছে আমি 1 মিনিটই পড়ি, 1 মিনিট পরে নিজেকে সাবাস বলি যে 1 মিনিট পড়েছি আমি, দ্যাট মিন্স মাইন্ড মিনিট গুনছে না, মাইন্ড ওই ফিলিংটা ধরে রাখছে যে আই এম কনসেন্ট্রেটিং মোর, আই এম ইমপ্রুভিং মাই ফোকাস। পরের দিন সে আরেকটু এফোর্ট দেবে, এভাবেই ব্যাক বেঞ্চার থেকে ফ্রন্ট বেঞ্চে সে আসতে পারে। ভাই আপনার বইটা নিয়ে আমাদেরকে বলুন, মনের শক্তি। বইটি নর্মালি আমাদের পাবলিক ট্রেনিং যেটা হয়, সারা দেশ থেকে পার্টিসিপেন্টসরা আসেন, বিভিন্ন পেশার মানুষজন আসেন। তো ট্রেনিং শেষে আমাদের 1 ঘন্টার কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের একটা অংশ থাকে, যেখানে আসলে কোশ্চেন্সগুলো আমি সব নিতে পারি না, অ্যান্সারও সব দেওয়ার সুযোগটা হয় না সময় স্বল্পতার কারণে। তো একটা পর্যায়ে এসে মনে হচ্ছিল যে আসলে একটা বই আসা দরকার, যেখানে অনেক কোশ্চেনের অ্যান্সার থাকবে, এবং
অনেকেই আছে দূরে থাকার কারণে অথবা অনেকের ডিরেক্ট ট্রেনিংয়ে জয়েন করার ফিনান্সিয়ালি একটু কঠিন হয় অনেকের জন্যে, তাদের জন্যেও এই বইটা এমন যে বইটা কিনেও নিজে নিজে অনেকখানি প্র্যাকটিস করতে পারবে। এখন যেহেতু মাইন্ড ট্রেনিং সামনে থেকে অনেক কিছু প্র্যাকটিস করানোর বিষয়, অনেক কিছু শিখিয়ে দেওয়ার ব্যাপার থাকে, এটা একটা ট্রেনিং। সো বইয়ে যদি কোনো অংশ না বুঝে সেটার জন্য আমি প্ল্যান করেছি ভিডিওর মাধ্যমেও বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তবুও যেন একটা মানুষ সচেতন হয়, একজন নিজের পটেনশিয়ালসগুলো বুঝতে পারে, নিজের সেরাটুকু বের করে নিয়ে আসতে পারে, এই উদ্দেশ্যে আসলে বইটা লেখা। বইয়ের 4টা অধ্যায় আছে। 1 নম্বরে আমি কিছু অ্যাকশন প্ল্যানস দিয়েছি, যেখানে 80টা থট প্রসেস অ্যান্ড অ্যাকশন অ্যান্ড স্ট্র্যাটেজি আছে, যে কেউ এখান থেকেই লাইফে ছোট্ট ছোট্ট চেঞ্জগুলো পাওয়া শুরু করবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে মাইন্ড ট্রেনিংয়ের বেসিক ধারণা 2য় অধ্যায়ে। 3য় অধ্যায়ে গিয়ে আমি 50টি প্র্যাকটিস দিয়েছি একটি একটি করে, এগুলো ভিডিও দেবো ইনশাআল্লাহ। একটু যেন হেল্প হয়, অনেকে হচ্ছে পড়ে হয়তো পুরোটা নিজের মধ্যে আনতে একটু কষ্ট হতেও পারে, পেরেও যাবে, একদম সাদামাটা ভাষায় লিখেছে। বাকি হচ্ছে 50টা প্র্যাকটিস দেওয়া আছে, যেই থ্রু দ্য প্র্যাকটিস someone will get into practice 1 and get out of practice 50 and will find a different person inshallah. So এইভাবেই করা। অ্যান্ড ফাইনালি যেটা স্টুডেন্টসদের জন্য অনেক বেশি কার্যকরী, যেই লেভেলের স্টুডেন্ট হোক, সেটা হচ্ছে মেমোরি শার্প করার যে প্র্যাকটিসগুলো, এটা হচ্ছে 4 নম্বর অধ্যায়ে রাখা হয়েছে। এই টোটাল 4টি অধ্যায়ে 380 পৃষ্ঠার একটি বই। আমার মনে হয় যে কেউ এই বইয়ে একটি কথাও, একটি লাইনও পড়ে মনে হবে না যে এটা গল্প করে আসলে বইটা টানা হচ্ছে। প্রত্যেক লাইন আসলে লার্নিং বহন করছে আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি যে একদম টু দ্য পয়েন্ট থাকার জন্য, বাড়তি কোনো কথা না আসে। সো এই হচ্ছে বই সংক্রান্ত সংক্ষিপ্ত ইনফো যেটা ইনশাআল্লাহ আমিও বইটা পড়বো এবং পরে আপনাকে ফিডব্যাক জানাবো। হ্যাঁ, প্লিজ প্লিজ। ফিডব্যাক ইজ এ ব্রেকফাস্ট অফ অল উইনার্স। ইনশাআল্লাহ ভাই। আর বইয়ের কথা বলতে বলতে আরেকটা জিনিস, এটা আমার অবজারভেশন আর কি, আমি যেটা দেখেছি যে যারা মানে যাদের মধ্যে বই পড়ার হ্যাবিট আছে তাদের মাইন্ডটা হচ্ছে কম রেস্টলেস, তাদের ইমাজিনেশন হচ্ছে ইন জেনারেল দেখা যায় যে আরও পাওয়ারফুল বা একটু বেটার, এবং তাদের মধ্যে ওই দিশেহারা ভাবটা একটু কম। এটা আমার অবজারভেশন, আমি যে কয়জন মানুষকে দেখেছি যাদের রেগুলার বই পড়ার হ্যাবিট আছে। এইটার কি কোনো সায়েন্টিফিক বেসিস আছে? অফকোর্স আছে, অফকোর্স আছে। আপনি যে কোনো ডিপ্রেসড পারসনকে জিজ্ঞেস করবেন যে হাউ ডু ইউ ফিল, এর অ্যান্সারে যা কিছুই অ্যান্সার আসুক, আপনি দেখবেন ওই অ্যান্সারের মিনিং হচ্ছে স্টাক। স্টাক ফিল করছে যে আমি এটা পারছি না, এটা আমি ভাবতে পারছি না, করতে পারছি না, আমি মনে হচ্ছে আটকে আছি, মনে হচ্ছে আমি 14 শিকের মধ্যে আছি, মনে হচ্ছে গলা পানিতে ডুবে যাচ্ছি, মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে। এগুলো হচ্ছে ডিপ্রেসড পিপলের ফিলিং, যেখানে সে কোনো অপশানস পাচ্ছে না, তার মাইন্ড অল্টারনেটিভ দেখাতে অক্ষম হচ্ছে, কোনো পিকচার দিতে পারছে না, সে এক জায়গায় স্টাক হয়ে গেছে। অন্য ভাবে যদি বলি, সে হিপনোটাইজড হয়ে গেছে ইন ওয়ান সিচুয়েশন। হিপনোটাইজড পারসনের কী হয়, সে এক জায়গায় আটকে থাকে, তার কাছে আর কোনো অপশন খোলা থাকে না। কিন্তু যখন একজন পড়ুয়া ব্যক্তি, সে একজন ভালো রাইটারের বই পড়েছে, সে আরেকজন রাইটারের বই পড়েছে, দ্যাট মিন্স দুইটা ভালো মাইন্ড সে তার মধ্যে নিয়েছে, দেন আরেকটা, এভাবে সে 100টা বই পড়েছে, 100টা মাইন্ড এর পজিটিভ দিকগুলো তার মধ্যে এসেছে, তার সামনে অনেক অপশানস খোলা আছে, সে অনেক কিছু শিখেছে এখান থেকে। যখনই সে কোথাও গিয়ে ধাক্কা লাগে, সে অপশন খুঁজে পেয়ে যায়। পড়ে গেলে সে বুঝে যে আচ্ছা আমি হোঁচট খেয়ে পড়ে গেছি, আমি এখন উঠে দাঁড়াতে পারি, আই হ্যাভ অপশানস টু গেট আপ অ্যান্ড মুভ অন। এইটাই হচ্ছে ডিপ্রেসড পারসন অ্যান্ড অপশন যার আছে মাইন্ডে, তার মধ্যে তফাৎ। বই কী করে আসলে মাইন্ডে এসে উইন্ডোগুলো খুলতে থাকে, অপশনসের দরজাগুলো খুলতে থাকে, কেমন এইখানেই তফাৎটা হয়। ভাইয়া আমরা আজকে আমাদের অনুষ্ঠানের সময়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের রকমারির দর্শক, এখানে আমাদের ওয়াইড রেঞ্জ অফ দর্শক আছেন, কেউ কেউ হয়তো স্টুডেন্ট এখনও, কারো হয়তো ক্যারিয়ারের আর্লি স্টেজেস এখন,
বা কেউ হয়তো আরো অনেক দূরে গিয়ে গেছেন, তো আমাদের দর্শকদের জন্য যদি কোনো মেসেজ দিতে চান। সিম্পল দুটি কথা। এটি হচ্ছে যে আপনি আপনার লাইফটাকে যেদিকে নিতে চান সেটার ক্লিয়ার একটা আইডিয়া আপনার নিজের জানা থাকা লাগবে। আমি যদি এখন আপনাকে ক্যামেরার দিকে তাকিয়ে কোশ্চেনটি করি যে হোয়াট ডু ইউ এক্স্যাক্টলি ওয়ান্ট, আপনি আপনার লাইফে একদম টু দ্য পয়েন্ট যদি বলেন কি চান, কিছু কোশ্চেন যেগুলো এম্পাওয়ারিং কোশ্চেন বলা হয় যে আমি কি চাই, আমি কেন এলাম এখানে, আমি কি করছি, কোন দিকে যাচ্ছি, আমি যা করছি ঠিক আছে কি না, আমার ভুল কোথায় হচ্ছে, আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি, আমার পটেনশিয়ালসগুলো কিভাবে বের করে আনতে পারি, আমি কন্ট্রিবিউশন কিভাবে রেখে যেতে পারি, আমি লেগাসি কিভাবে রেখে যেতে পারি, আমার এই অল্প সময়ের জীবনটাকে আরও বিগার স্কেলে কিভাবে মানুষের কল্যাণে, নিজের কল্যাণে এবং হিউম্যানিটি, পশু পাখি, পুরো দুনিয়ার জন্য আমি কাজে আসতে পারি। এই কোশ্চেনগুলো যত বেশি করবেন দেখবেন ভেতরে একটা ফিল তৈরি হবে। সো আমি বলবো যে লাইক দুই ধরনের কোশ্চেন হয় মাইন্ডে। একটা হচ্ছে প্রবলেম রিলেটেড কোশ্চেন, যে আমার সাথে কেন এমন ঘটলো, আমি কেন ভালো স্কুলে পড়লাম না, আমি কেন ভালো একটা জব পেলাম না, আমি কেন সংসার লাইফে হ্যাপি না, এগুলো হচ্ছে নেগেটিভ কোশ্চেন্স। এখানে যত কোশ্চেন বাড়বে ওই প্রবলেমের মধ্যে মানুষটা তত বেশি ফেঁসে যাবে। আর আপনি যদি বেটার কোনো কোশ্চেন নিজেকে করেন, এম্পাওয়ারিং কোশ্চেন, যে আমি সলভ করতে চাই, আমার লাইফকে সর্ট আউট করতে চাই, কি কি করলে আমি নিজেকে গুছাতে পারি, আমার এখন বেস্ট অ্যাকশন প্ল্যান কি, আমি এই মুহূর্তে কোন অ্যাকশন এখনই নিতে পারি, ইমিডিয়েটলি নিতে পারি। এই ধরনের পাওয়ারফুল কোশ্চেন, সলিউশন রিলেটেড কোশ্চেন যত বেশি নিজেকে করা যাবে এত আপনি পাওয়ারফুল ফিল করবেন ইনশাআল্লাহ। সো আস্ক পাওয়ারফুল কোশ্চেন্স। এটা জাস্ট আমার ছোট্ট একটা কথা শেয়ার করার, এখন মনে আসলে এইভাবে বললাম। অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আশা করি পরের অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।